ব্রাজিলের দক্ষিণ অঞ্চলের সেই সীমানায় পাখিটি বসে আছে। পাখিটির 8টা ডানা, 4টা ডানা উপরে মেলে আর 4টা ডানা নিচে মেললেই সে উঠতে পারে। তার পা 4টা, সে আর চোখগুলো অনেক, এবং সেই চোখগুলো দিয়ে সে সামনের অনেক দৃশ্য একত্রে দেখতে পারে। সে এই বিশ্বের এক অন্যান্য জঙ্গলে লুকিয়ে থাকা বিরল প্রজাতির প্রাণী। সে বাইরে বেরিয়ে এসেছে, মাঝে মধ্যে আসে, চাইলে সে অদৃশ্য হতে পারে। সে ব্রাজিলের দক্ষিণ সাইড থেকে উত্তরের দিকে যেতে শুরু করলো। অনেকটা উপর থেকে সে উঠছে আকাশে, এবং উড়া অবস্থায় নিচের দিকে খেয়াল করলো এক সাম্রাজ্য দেখা যাচ্ছে। সেই সাম্রাজ্যের কাছে এসে বিশাল আকৃতির এক গাছের উপর বসলো। গাছের উপর থেকে কিছু জিন তাকে দেখে ফেললো। দেখা মাত্রই তাকে আক্রমণ চালালো, কারণ এই পাখিগুলো যদি একবার ধরতে পারে তারা তাদের অনেক কালো জাদু এবং তন্ত্রবিদ্যা ব্যবহার করতে পারবে। কিন্তু সে সমস্ত জিনরা তাকে ধরতে ব্যর্থ হলো, কারণ সে সঙ্গে সঙ্গে সেখান থেকে অদৃশ্য হয়ে অন্য একটা জায়গায় গিয়ে বসে পড়ল। সে এখানে বার্তা নিতে এসেছে। মূলত কি খবর এবং কেন এই শয়তান মানুষটা এখানে এসে বসে আছে সেই বিষয়ে বুদ্ধিমান গাছ তাকে খবর নেওয়ার জন্য এখানে পাঠিয়েছে। পাখিটি সে বিশাল বড় প্রাসাদের একটা বারান্দার রেলিংয়ের ওপর এসে বসল। সেখানে বসে আছে। বেশ খানিক্ষণ পর রেলিংয়ের বাহিরে একটা মহিলা এবং একটা পুরুষ আসলো। তেনারা আর কেউ না, মাদাফর রাজ্যের রাজা এবং রানী। সেখানে এসে গল্প করতে শুরু করেছে। আমাদের ইকবাল মহারাজের যে কি হবে তেনাকে ধরে নিয়ে গিয়েছেন, বার্তা পেয়েছি আমরা। এই মুহূর্তে ইউসুফ নিজে সেই জঙ্গলের ভিতরে যেতে চাচ্ছেন, কিন্তু সেখানে তো অনেক ভয়ানক সব জিনিস আছে, জীবজন্তু, সেই সঙ্গে মানুষকে কেউ গাছ আছে। সেই গাছগুলো তো ওদের খেয়ে ফেলবে। আমাদের মহারাজকে এত দূরে যে কি জন্য নিয়ে গেল আর কোথায় নিয়ে গেছে সেটি তো বুঝতে পারছি না। লোকেশন খুঁজে বের করার আগেই ওদেরকে গাছগুলো একদম তাজা চিবিয়ে খাবে, কিন্তু ওদেরকে খুঁজে বের করবো কিভাবে? আমাদের সাহায্য করা দরকার, আর ওই জঙ্গল সম্পর্কে যে ভালো জানে তাকে নিয়ে যাওয়া দরকার। সেরকম কোনো কেউ আছে নাকি যে কিনা এই বিষয় সম্পর্কে জানে? ইকবাল তাকে উদ্ধার করতে হবে। উদ্ধার না করলে কোনোভাবেই এই রাজ্য পুনরায় চালানো সম্ভব নয়। পাখিটি সেটা শুনলো। বেশ খানিক্ষণ সে বসে অবজার্ভ করতে লাগলো। তারপর সেখান থেকে উড়ে আশেপাশের সমস্ত রাজ্য পরিদর্শন করতে লাগলো, কারণ এখান থেকে সমস্ত ধরনের খবর তাকে নিয়ে পাঠাতে হবে সেই বুদ্ধিমান গাছের কাছে। এখন পর্যন্ত সে জানতে পারেনি যে কারা এবং কাকে তুলে নিয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দিনের দিনে সিজন 5 এপিসোড নাম্বার 16-তে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি, এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স। মেগা বক্সের গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে জিনের দুনিয়া সিজন 5 খুব শীঘ্রই শেষ হতে চলেছে। আশা করি আপনারা গল্পটা এতদিন পর্যন্ত এনজয় করেছেন। গল্পের প্রায় দ্বার প্রান্তে আমরা চলে এসেছি। এর পরবর্তীতে কি হবে সেটা আপনারা জানতে হলে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে। যারা আমাদের নতুন অডিয়েন্স আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন, যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর বেশি কথা বাড়াবো না, তাহলে চলুন আমরা সরাসরি চলে যাই গল্পের বাকি অংশে। কুরুলুস রাজ্যে তখন ভোর ভোর হয়ে উঠেছে। ইউসুফ তখন প্রাসাদে ফিরে এসেছে। হানিফার শরীর নাকি আবার খারাপ করেছে। সকালে মিলে হানিফার কাছে গেল। মাহাদি, শিখা তারা সকলে খবর পেয়ে উঠে চলে এসেছে। হানিফা বেশ অসুস্থ। এই মুহূর্তে তাকে উন্নত চিকিৎসা দিতে হবে, এবং এখানে ছাড়া উন্নত চিকিৎসা পুরো বিশ্বে আর কোথাও নেই। তাকে কি মানুষের হাসপাতালে শিফট করলে সে কি বেঁচে যাবে? তবে মানুষ কি, এরা কিভাবে চিকিৎসা দিতে হয় জিনেদের, সে বিষয়ে তারা কি জানবে? সেই মুহূর্তে ইকবাল যদি থাকতো তাহলে হয়তো কোনো কিছু একটা হতো। ইউসুফ তখন বলল, চাচা, আপনাকে খুব শীঘ্রই মানুষের হাসপাতালে শিফট করতে হবে। এখানে চিকিৎসা সম্ভবত আপনার জন্য স্যুট করছে না। আমরা সেখানে নিয়ে গেলে সম্ভবত আপনি বেঁচে উঠতে পারেন। হানিফা তখন বলল, না, আমি এখানে ছেড়ে কোথাও যাব না, আমি এখানেই থাকবো, আর মরলে এখানেই মরব। ইকবালকে তোমরা উদ্ধার করে নিয়ে আসো। সেই মুহূর্তে ইউসুফ বাইরে আসলো। সে তখন বাইরে এসে মাহাদিকে বলল, মাহাদি, তাকে খুব দ্রুতই আমাদের হাসপাতালে শিফট করতে হবে। আমাদের তো নিজস্ব হাসপাতালে আছে, সেখানে তাকে নিয়ে গেলে সম্ভবত সুস্থ করা সম্ভব। আর ডাক্তারদেরকে বোঝাও। অবশ্য আমাদের ডাক্তাররা সমস্ত কিছু জানেন, আর আমার বাবা সম্পর্কেও জানেন। সেহেতু তোমরা আমাদের ডাক্তারখানায় নিয়ে যাও, এবং আমাদের যে হসপিটাল আছে খুব শীঘ্রই দুধ দ্বারা সালমানকে খবর দাও, এবং সালমান এখানে এসে ওনাকে নিয়ে যাবেন। তারা সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে রইল। ফটটা আজ তখন ফিরে এসেছে। তার ভালো ঘুম হয়েছে। কালকে রাতে কি হয়েছে তা সে কিছুই বলতে পারবে না। ঘুম থেকে উঠে এসে বলল কি যে, ইউসুফ, তাহলে কি আমরা আগাবো না? ইউসুফ তখন বলল, হ্যাঁ,
আমরা আজকেই রওনা দেব ব্রাজিলের দিকে, আর এদিকে আমি ওনাকে ফেরত পাঠিয়ে দিচ্ছি। আমাদের মানুষের জগতে যেতে হবে, না হলে ওনাকে বাঁচানো সম্ভব নয়। ফর্টাস বলছে, কি বলছো, মানুষের জগতে যাব আমি? ইউসুফ বলল, আরে না, তো আপনাকে যেতে হবে না, আপনি অপেক্ষা করুন, সালমান আসছে। বলতে বলতেই সালমান গাড়ি বহর নিয়ে সেখানে উপস্থিত। সালমান বলল, হানিফা চাচার কি হয়েছে? ইউসুফ তখন বলল, সালমান চাচা আপনি এসেছেন। আসলে মূলত হানিফা চাচা অসুস্থ হয়ে পড়েছেন, আর এখানকার চিকিৎসা তার জন্য স্যুট করছে না। আপনারা ওনাকে আমাদের হাসপাতালে নিয়ে যান, আর সেখানে যা চিকিৎসা লাগে সেখানে দিন। জিনেদের চিকিৎসা কিভাবে করা লাগবে সেটা ওনারা দেখলেই বুঝতে পারবেন। জিনেদের শরীর আর মানুষের শরীর তো খুব বেশি আলাদা না। যদি সেখানেও সম্ভব না হয়, তাহলে আমরা এখানে আবার তাকে ফেরত নিয়ে আসবো। চাচা আপনি খুব দ্রুত ওনাকে নিয়ে যান, সময় নেই, আমাদেরকে ব্রাজিলের ওই পাশে যেতে হবে। ওদিকের কি পরিস্থিতি সেই বিষয়ে আমাদের কোনো ধারণা নেই। বাবা এবং আমার ছেলের কি হচ্ছে তা তো জানি না। সালমান তখন বলল, কেন, ইকবাল কোথায়, আর ওমর? তখন সালমান জানতে পারল যে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। সালমান এবং মারিয়ার সঙ্গে এসেছে। মারিয়া তখন হানিফা চাচাকে রথে তুলে রওনা দিল তার মানুষের জগতে, যেখানে তার চিকিৎসা করাবে তারা। ইউসুফ, ফর্টাস, শিখা এবং মাহাদি সকালে তখন তাদের ড্রাগনের উপর চড়ে বসলো এবং ক্রোলোস রাজ্য থেকে বিদায় নিয়ে বলল কি যে আমরা খুব শীঘ্রই সেদিক থেকে ফিরে আসব। তারা যেতে শুরু করেছে। আকাশের অনেকটা ওপর দিয়ে ইউসুফ এবং তার দলবল নিয়ে উড়ে যাচ্ছে। সঙ্গে আরো কিছু সেনা আছে। তারা এই অঞ্চলে বেশ ভালো জানে। সর্বপ্রথম তাদেরকে যেতে হবে মাদাফা এবং নারুর রাজ্যে। সেখানে গেলে তারা হয়তো বুঝতে পারবে। মাফতারা রাজ্যে অনেক খবর আছে, আর সেখানে গেলেই তারা ব্রাজিলে যাওয়ার জন্য বেশ কিছু দক্ষ সেনা পেয়ে যাবে, কারণ ওরা ব্রাজিলের জঙ্গলে শত শত বছর ধরে বসবাস করে আসছে। তারা আসমানের উপর দিয়ে ভেসে যাচ্ছে। তারা অনেকক্ষণ ওড়ার পর ব্রাজিলের জঙ্গলের উপরে একটা রাজ্য দেখতে পেল। এই রাজ্যটা হচ্ছে এইখানকার 8 কিংডমের প্রধান রাজ্য, এবং এইখানটার মূল যে সেনা অধ্যক্ষ বা রাজা আছেন, সেই রাজা ইউসুফকে দেখে তখন তাকে আমন্ত্রণ জানানোর জন্য সমস্ত তোড়জোড় করতে লাগলো। ইউসুফ সেই রাজ্যের প্রধান ফটকের সামনে তার ড্রাগন নিয়ে নামলো। তার ড্রাগনের নাম টগর। টগরকে সে একটা খাবার দিয়ে সঙ্গে সঙ্গেই সে লাফ দিয়ে প্রাসাদের ভিতরে ঢুকে গেল। তার পেছনে ফট্টাস, শিখা, মাহাদি এবং আরো কিছু সেনা এসেছে। তারা সকলে ভিতরে ঢুকে গেল। প্রাসাদে যাওয়ার পর সেখানে রাজকার্য চলছিল। সেখানে রাজা তখন ইউসুফকে দেখে বললেন, যুবরাজ, আপনাকে ব্রাজিলের মূল কিংডমে স্বাগতম। তখন ইউসুফ বলল, এখন স্বাগতম করার কোনো উপায় নেই আমাদের, কারণ তোমরা খুব ভালোভাবে জানো তোমাদের সম্রাটকে তুলে নিয়ে যাওয়া হয়েছে মেফো দ্বারা এবং ব্রাজিলের দক্ষিণে। সেখানে আমরা কিভাবে যাব সেটা বলো। ব্রাজিলের দক্ষিণ অঞ্চলটা খুবই ভয়ঙ্কর এবং ওইখানে যাওয়াটা এতটা সোজা নয়। আমরা সেখানে প্রবেশ করবো কিভাবে সেই বিষয়ে তোমরা তাড়াতাড়ি বলো। তখন সেখানকার রাজা বলল যে, যুবরাজ, আসলে সেখানে আজ পর্যন্ত আমাদের এখানকার কেউ যাওয়ার সাহস পায়নি। এখন পর্যন্ত যারা গিয়েছে তারা কেউ ফেরত আসেনি। ওই জঙ্গলের আশেপাশে দিয়ে কেউ হেঁটে গেলেও সেখানকার জীবজন্তু যারা আছে তারা জিনদেরকে টেনে নিয়ে যায়। এই তো 4-5 দিন আগেই আমাদের একদল গাড়ি নিয়ে সেদিক দিয়ে আসছিল। ঠিক সেই মুহূর্তে বিশাল আকৃতির একটা ফুল গাছের মতো গাছ তার বড় মুখটা দিয়ে কয়েকজন জিনকে টেনে নিয়ে যায় এবং তাদেরকে আর ফেরত আনা যায়নি। এরপর আপনি বলুন, সেখানে আমরা কিভাবে সেনা পাঠাবো, অথবা আপনি সেখানে কিভাবে জানেন? আমি তো কিছু বুঝতে পারছি না এইসব বিষয়ে। আসলে আপনাদের নিজের রিস্কে যেতে হবে, আর আপনি যদি বলেন আমাকে যেতে, আমি যাবো, আমার কোনো সমস্যা নেই। আমি মরতেও রাজি আছি ক্রোলোস রাজ্যের জন্য, কিন্তু আমার ধারণা যে বুদ্ধি খাটিয়ে তারপর এখানটায় কাজ করতে হবে, তা না হলে কাজ হবে না। সে বিষয় সম্পর্কে আমাদের আগে থেকে আলোচনা করা উচিত। ইউসুফ তখন বলল, হ্যাঁ, তুমি অবশ্য ঠিক কথা বলেছ। ফট্টাস এবং মাহাদি তখন কাছে এসে বলল কি যে, আমার মনে হয় যে আমাদেরকে উড়ে তারপর যেতে হবে, কারণ নিচ দিয়ে যাওয়া কোনোভাবে সম্ভব না, আর উড়ে ওদের রাজ্য কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে। ইউসুফ তখন বলল, ওদের রাজ্য কোথায় আছে সেই বিষয়ে আমি আগে থেকে খোঁজ নিয়েছি এবং কিছু সংখ্যক সেনা আমি সেখানে পাঠিয়েছিলাম। এমনকি আমি কোনো কাঁচা কাজ করি না। আমি গতকাল রাত্রে ব্রাজিলের এখানে এসেছিলাম এবং এসে ব্রাজিলের জঙ্গলের পুরো জায়গা দিয়ে জুড়ে উড়েছি, কোথাও কোনো কিছু পাইনি। এবং আমি যতটুকু দূরত্ব বজায় রেখে উড়েছি, প্রত্যেকটা অঞ্চলে শুধুমাত্র গাছ আর গাছ। গাছের উপর থেকে নিচে দেখা সম্ভব নয় যে নিচে কি আছে, সেহেতু এই জঙ্গলটা খুব ঘন এবং এখান থেকে বোঝার কোনো উপায় নেই। উপর দিয়ে কোনোভাবে যাওয়া সম্ভব না, কারণ ওরা উপরটা কালো জাদু দিয়ে এমনভাবে ঘিরে ধরে রেখেছে যে আমরা চাইলেই সেদিক দিয়ে প্রবেশ করতে পারবো না। সেহেতু আমাদেরকে অন্য কোনো পথ অবলম্বন করতে হবে। ইউসুফের এই কথা শুনে ফট্টাস এবং মাহাদি তখন বললেন, হ্যাঁ, ঠিক কথা বলেছি। ঠিক সেই মুহূর্তে মাহাদি বলল, আচ্ছা শিখা, তোমার না একটা ক্ষমতা আছে যে তুমি খুব দ্রুত গতিতে একদম অদৃশ্য হয়ে কাউকে না বুঝতে দিয়ে এগিয়ে যেতে পারো, তাহলে কি
তুমি ওইখানে যেতে পারবে এবং গিয়ে ওদের ঘাঁটি সম্পর্কে খোঁজ নিয়ে আসতে পারবে? ওরা কোনো কিছু বলল না। শিখা তখন বলল, হ্যাঁ আমি তো সেটা পারবো, তবে সেটা টেস্ট করে দেখতে হবে। ব্রাজিলের জঙ্গল নাকি বেশ ভয়ানক। তখন সেখানে একজন বৃদ্ধ লোক উপস্থিত ছিলেন। তিনি তখন বললেন, ব্রাজিলের জঙ্গল এতটাও নিরাপদ নয় যে আপনি অদৃশ্য হয়ে সেখানে যেতে পারবেন। আর আপনি বলছেন অদৃশ্য হতে পারি, আমরা তো অদৃশ্য হতে পারি, তাতে কি হয়েছে? ব্রাজিলের দক্ষিণাঞ্চল এতটা সহজ না। আমি একজনকে চিনি, যিনি একমাত্র ব্যক্তি ওইখান থেকে একা ফিরে এসেছেন জীবিত। তাকে যেভাবে হোক আপনারা খুঁজে বের করুন, তারাই একমাত্র সেই পথের সন্ধান আপনাকে দিতে পারবে। তাছাড়া আপনারা কোনোভাবেই সেই জঙ্গল থেকে নিরাপদে কোনোদিনই ফিরে আসতে পারবেন না। একমাত্র সেই ছিল যে ব্রাজিলের জঙ্গল সম্পর্কে জানে, এবং সেই বৃদ্ধ মহিলাটিকে আপনারা খুঁজে বের করুন, যে কিনা অন্ধ, এবং সেখান থেকে আসার পর সে অন্ধ হয়ে গিয়েছিল, তার চোখে আর জ্যোতি নেই। এই বলে বৃদ্ধ লোকটি সেখান থেকে চলে যাচ্ছিল। তখন ইউসুফ তাকে আটকে বললেন যে তাকে কোথায় পাওয়া যাবে সেটা বলুন। বৃদ্ধ সেই লোকটি বলল, তাকে কোথায় পাওয়া যাবে জানি না, তবে তার সম্পর্কে আমি জানি, এবং তার সঙ্গে আমার বহু বছর আগে দেখা হয়েছিল দক্ষিণের এই অঞ্চলের একটা জঙ্গলে। সেই জঙ্গলের ভিতরে সে হয়তো এখনো আছে নাকি জানি না, অথবা সে জীবিত আছে কিনা সেটাও বলতে পারবো না, তবে আপনি তার কাছে গিয়ে খোঁজ করতে পারেন। তাকে পেয়ে গেলে আপনারা হয়তো সেখান সম্পর্কে অনেক তথ্য পেয়ে যাবেন। ইউসুফ বৃদ্ধ লোকটিকে তখন বললেন যে আচ্ছা ঠিক আছে, আমাদেরকে সেইখানে নিয়ে চলুন যেখানে তার সঙ্গে দেখা হয়েছিল, আমাদের তার সঙ্গে দেখা করা খুব বেশি জরুরি। বৃদ্ধ লোকটি তখন বললেন, আচ্ছা ঠিক আছে, আমার পেছনে আসো। তাই বলে সে আকাশে উড়ে গেল। ইউসুফ এবং বাকি সকলে তাদের ড্রাগন সেখানে রেখে তারা সকলেই তার পেছন পেছন যেতে শুরু করলো আকাশে উপর দিয়ে। ইউসুফ অন্যান্য জিনেদের মতো ধোয়া হতে পারে না, বা সে অদৃশ্য হতে পারে না, কারণ তাদের মতো শক্তি ইউসুফের নেই। সে একজন মানুষ এবং জিন, সেই জন্য ইউসুফের কাছে এবার শক্তি আছে, সেই শক্তি অন্য কারোর কাছে নেই। ইউসুফ মানুষের মতোই আকাশে উড়ে যাচ্ছে, না তার আছে ডানা, না তার অন্য কিছু। আর অন্যান্য জিনেরা সকলে ধোয়া হয়ে আসমানের উপর দিয়ে এক ধরনের আলো হয়ে আকাশের উপর দিয়ে উড়ে যাচ্ছে। অনেকটা পথ জঙ্গলের উপর দিয়ে পেরোনো হলো। ইউসুফ আচমকা সেই ওক ট্রি দেখতে পেল, যে ওক ট্রি আসলে মূলত স্লিপিং চেম্বারের সঙ্গে সংযুক্ত থাকে এবং অসংখ্য স্লিপিং চেম্বারকে জাগিয়ে রেখেছিল। সেই সমস্ত দর্পি স্টেশন যেসব কিনা ধ্বংস হয়ে গিয়েছে এবং তাদের ধ্বংস স্তূপ এখানে পড়ে আছে। ইউসুফ তার উপর দিয়ে সেই সমস্ত জিনিস দেখতে দেখতে পৌঁছে গেল সেই বিশাল আকৃতির গাছের কাছে। আমাজনের এই জঙ্গলটা গাছপালা এবং বিশাল বড় বড় বৈচিত্র্যতা দিয়ে ভরা। ইউসুফ এবং তার দলবল সে বৃদ্ধ লোকটিকে ফলো করতে করতে একটা জঙ্গলের নিচে এসে দাঁড়ালো। বৃদ্ধ লোকটি বললেন, এখান থেকে আর উড়ে যাওয়া সম্ভব নয়, কারণ সামনের আবহাওয়া খারাপ, নিচে দিয়ে যেতে হবে। ঠিক সেই মুহূর্তে ঝমঝমে বৃষ্টি হতে শুরু করলো। বৃদ্ধ লোকটি আগে থেকে সেটা আন্দাজ করতে পেরেছিল। ওইখানে বিদ্যুৎ চমকাচ্ছে, জিনেরা বিদ্যুতের ভেতর দিয়ে যেতে পারে না, নিচে দিয়ে যেতে হবে এবং বেশ খানিকটা পথ হেঁটে যেতে হবে। বৃদ্ধ মহিলাটি সেখানে আছে কিনা সেই বিষয়ে খোঁজ করতে হবে। অনেক বছর আগে তার সঙ্গে আমার দেখা হয়েছিল, তিনি আমাকে বলেছিলেন দক্ষিণের এই জঙ্গলের কথা, এবং তিনি সেখানে হারিয়ে গিয়েছিল এবং সেখান থেকে কিভাবে জীবিত ফেরত এসেছে সেই বিষয়ে তার সম্পর্কেই সমস্ত তথ্য জানা যাবে। ইউসুফ এবং তার দলবল তখন বৃদ্ধ লোকটির পেছন পেছন যেতে শুরু করলো। ততক্ষণে বৃষ্টি চলে এসেছে, তারা প্রায় সকলে ভিজে চুপচুপ হয়ে গিয়েছে। বৃদ্ধ লোকটির দাড়ি প্রায় কোমর পর্যন্ত, আর অন্যান্য সকল কিছু তাকে দেখে মনে হচ্ছে সে বেশ অভিজ্ঞ। তাকে জিজ্ঞেস করার পর তার বয়স বলল, তার বয়স নাকি ৩,৫০০ বছর এবং তিনি এখন পর্যন্ত বেঁচে আছেন, এবং তার অভিজ্ঞতা অন্য যে কোনো জিনেদের থেকে অনেক গুণ বেশি, এবং তিনি অনেক বছর আগে থেকেই এই সমস্ত বিশ্ব দেখে আসছেন, এবং তার বয়সী সকলে মারা গিয়েছেন। তিনি এখনো জীবিত আছেন, আল্লাহর হায়াত দান করেছিলেন সেই জন্য হয়তো। তিনি সমস্ত কিছু দেখেছেন, তিনি অনেক জামানা দেখেছেন। তিনি এগিয়ে গেলেন। অনেকটা পথ যাওয়ার পর সামনে আরেকটি পাহাড়ের চূড়ায় একটা ঘর দেখা গেল। এই পাহাড়ের চূড়ায় এরকম ঘর আছে সেটা এখানকার কেউ জানেই না। বৃদ্ধ লোকটি তখন আকাশে জঙ্গলের ভিতর দিয়ে উঠতে শুরু করলো। তারা তখন বৃষ্টিতে ভিজে উড়ে আসছিল এবং উঠতে উঠতে সেই বড় পাহাড়ের চূড়ায় এসে নামলো। সেখানে একটি বৃদ্ধ মানুষ বসে আছেন একটা চেয়ারের উপরে। চেয়ারটা কাঠে দিয়ে তৈরি। সেখানে বসে আছেন সে বৃদ্ধ, তবে তাকে দেখতে মহিলা মনে হচ্ছে না। ইউসুফ তার কাছে এগিয়ে গেল। বৃদ্ধ লোকটি বললেন, অমক কোথায় আছে বলতে পারবা? সে কি এখনো জীবিত আছে? সে বৃদ্ধ লোকটি বলল, তার সম্পর্কে শুনেছিলাম, তবে তিনি এখন সম্ভবত ওই দিকটায় থাকেন। আপনি পাশের পাহাড়ের ওই গ্রামবাসীদের কাছে জিজ্ঞেস করুন, ওরা সম্ভবত বলতে পারবে। ব্রাজিলের উপরের এক একটা পাহাড়ে
এক একটা পাড়া আছে এবং সেসব পাড়ায় বসবাস করে অসংখ্য জিন, যারা কিনা এখানে শত শত বছর ধরে বসবাস করে আসছে এবং তারা সেই বৃদ্ধকে চিনবেন। তারপর তিনারা সেখানে এগিয়ে গেল, পরবর্তী পাহাড় এবং তার পরবর্তী পাহাড়, কিন্তু কোনো পাহাড়ের সামনেই যেন সে বৃদ্ধা মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেকটা পথ যাওয়ার পর তারা ক্লান্ত হয়ে পড়লেন। কেউ সে বৃদ্ধার সন্ধান দিতে পারেন না এবং তিনি কোথায় থাকেন তাও জানেন না। তারা উড়ে একটা শুনশান ফাঁকা পাহাড়ের উপর এসে দাঁড়ালো, কারণ সেই জায়গা একটু নিরিবিলি এবং সেখানে তারা আজকে রাত্রেবেলা অন্তত পক্ষে বিশ্রাম করতে পারবে। বৃদ্ধ সেই লোকটি তখন বললেন যে আজকে আমাদেরকে এখানে বিশ্রাম করতে হবে, রাত হয়ে এসেছে। ইকবাল ওখানে এখন পর্যন্ত আটকা আছে, এটা বৃদ্ধ লোকটি খুব ভালোভাবে জানেন। ইউসুফ তখন বলল, আচ্ছা আপনি আমাদেরকে বোকা বানাচ্ছেন না তো? বৃদ্ধ লোকটি তখন বললেন, বোকা বানানোর কি আছে, আপনারা যুবরাজ আর আমি ওই রাজসভার একজন কর্মচারী, সেহেতু আপনার সঙ্গে বোকা বানিয়ে আমি কি করব, আমার কি লাভ আছে? আমি তো বেঁচে থাকতে পারবো না, তাই না? তো সেহেতু আমার সেরকম কোনো ভূমিকা নেই, আপনারা এখানে অপেক্ষা করুন, আমি আপনাদেরকে সঠিক দিশায় নিয়ে যাচ্ছি। তিনি তাই বলে সেখানে জাদুদারা একটা ঘর তৈরি করে ফেলেন মুহূর্তের ভিতরে। তার মধ্যে এই ক্ষমতা আছে এবং তিনি জাদুবিদ্যায় খুবই পারদর্শী এবং রপ্ত করেছেন। শিখা তখন বললেন, আপনি তো জাদুবিদ্যায় পারদর্শী, জাদু পারেন, আপনার জাদুবিদ্যা দিয়ে আপনি খুঁজে বের করুন। বৃদ্ধ তখন বলল, সেটা আপনাদেরকে বলা লাগবে না, আমি অনেক আগেই আমার চিলগুলো পাঠিয়ে দিয়েছি, তারা আশেপাশ থেকে খবর নিয়ে আমার কাছে খুব শীঘ্রই আসবে, আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করছি, একটু অপেক্ষা করুন। তাই বলে বৃদ্ধ লোকটি সেখানে দাঁড়িয়ে রইল। তারপর তার হাতে থাকা এক ধরনের রশি নিচের দিকে ছুঁড়ে মারল, সঙ্গে সঙ্গে নিচে থেকে একটা জন্তু উপরে উঠে আসলো, চতুষ্পদী জন্তু, হরিণ নাকি ছাগল কিছু বোঝা যাচ্ছে না, তবে খাবার মতো একটা জন্তু। বৃদ্ধ লোকটি সেই জিনিসটাকে সঙ্গে সঙ্গে সেখানে জবাই করলো এবং জবাই করে তার শরীর থেকে চামড়া এবং মাংস আলাদা করে ফেললো। অনেকটা সময় লাগলো, সকলে বসে সেখানে চিন্তা করছে বৃদ্ধা মহিলার সঙ্গে আজকে কি দেখা হবে। বৃষ্টি থেমে তখন আকাশে চাঁদ উঠেছে এবং চাঁদের আলোয় চারিদিকটা দেখা যাচ্ছে। বৃদ্ধ তখন আগুনে খাবার দিয়েছে এবং খাবার পুড়িয়ে তারা খাবেন আর কি। অনেকক্ষণ পর বৃদ্ধ লোকটা যখন সেখানে বসেছিল, একটা চিল দূর থেকে শব্দ করে উড়ে আসলো তার দিকে। যখন তার কাছাকাছি এগিয়ে আসলো, তখন বৃদ্ধ লোকটি বলল, বৃদ্ধার খবর পেয়ে গিয়েছি, তিনি কোথায় আছেন আমার চিলেরা বের করে ফেলেছে, আমাদেরকে এখনই রওনা দিতে হবে। শিখা তখন বলল, খাবো না আমরা? ফটাস বলল, তোমরা যেখানে যাও যাও, আমার ক্ষুধা লেগেছে, খেয়ে নি আগে। আর এই সমস্ত জিনিস তোমরা কিভাবে খাও? আমরা বরফের জিন হয়ে আমরা এই সমস্ত জিনিস খাই না, আমাদের এখানকার খাবার থাকে ঠান্ডা আর বেশ সুস্বাদু, এরকম পুড়িয়ে তোমরা কিভাবে খাও? আমরা তো কাঁচাই খেয়ে ফেলি। তখন মাহাদি বলল, আরে ফটাস ভাই, আপনি পুড়িয়ে খান সেটা ঠিক আছে, ওরকমভাবে খান আর আমরা পুড়িয়ে খাই, কিন্তু আমরা গোত্র এই জন্য তো আলাদা। আচ্ছা যাই হোক, খেয়ে নিন আপনি, আমরা যদি কাঁচা খেতে হয় তাহলে ওইটা খান। ফটাস তখন বললো, ওইটা তো তাও গরম, মাত্র কাটা হয়েছে, এটাই খেতে হবে। যাই হোক, তারা কষ্ট মষ্ট করে সেটা খেয়ে নিল। খাওয়া দাওয়া করার পরে ইউসুফ সেখানে দাঁড়িয়ে আছে। বৃদ্ধ লোকটি এসে বলল, আমাদেরকে দ্রুত যেতে হবে, আপনি আসুন। তাই বলে বৃদ্ধ লোকটি আকাশের উপর উঠল আর পেছন পেছন ইউসুফ, ফটাস, মাহাদি এবং শিখা সকলেই উড়ে তাদের পেছন পেছন যাচ্ছে। আর তাদের সঙ্গে যেসব বাহিনী ছিল তাদেরকে রেখে এসেছে সেই রাজ দরবারে, ওদেরকে একবারে নিয়ে যাবে। ড্রাগনগুলো সেখানে রেখে এসেছে, তবে ড্রাগনে করে এর পরবর্তী পথ পাড়ি দেওয়া যাবে না, কারণ হচ্ছে উপরের অংশ ইউসুফ গতকালই ঘুরে এসেছে, সামনে যেতে হলে তাদেরকে অন্য পথ ধরতে হবে এবং সেই পথের দিশা একমাত্র সেই অন্ধ বৃদ্ধই দিতে পারবে। পাখিটি তখনও আকাশের সমস্ত জায়গা জুড়ে উঠছে, সমস্ত জায়গায় সে পুরো তথ্য বের করতে পারেনি। ঠিক সেই মুহূর্তে সে খেয়াল করলো জঙ্গলের উপর দিয়ে একদল লোক কোথায় যেন উড়ে যাচ্ছে। পাখিটি তাদেরকে ফলো করা শুরু করলো। সেই একদল লোক আর কেউ নয়, ইউসুফ এবং তার দল। সে দেখে বুঝতে পারল এটা নিশ্চয়ই মহাশক্তিশালী কেউ, কারণ তার বুকে এবা জলজল করছে এবং পাখিটি দেখে এবাকে চিনতে পারল, কারণ এই বিশ্বের এবং ব্রহ্মাণ্ডের সকলেই জানে এবা কি জিনিস, এবং তার বুঝতে বাকি রইল না এ নিশ্চয়ই কুল্লুস রাজ্যের কোন একজন কর্ণধার। পাখিটির বয়স অনেক, তা 1000-2000 বছর তো হবেই। সে এখন পর্যন্ত বেঁচে আছে এবং এই অঞ্চলের সব থেকে বয়স্ক এবং অভিজ্ঞ পাখি সে। এরকম পাখি এই জঙ্গলে মাত্র কয়েকটাই আছে, তার মধ্যে সে একজন। সে তার ডানা মেলে তাদের সঙ্গে সঙ্গে উঠতে শুরু করলো। তারা আসমানের নিচ দিয়ে উঠছে আর সেই পাখিটি তার থেকে আরও প্রায় 200-300 ফিট ওপর দিয়ে উঠছে। উঠতে উঠতে ইউসুফ এবং তার দল একটা গুহার সামনে এসে দাঁড়ালো। পাখিটি সেখানে এসে দাঁড়ালো এবং সেই গুহার মুখে দাঁড়িয়ে তাদেরকে যাওয়া দেখছিল, কারণ পাখিটিকে তারা দেখতে পাচ্ছিল না, তারা অদৃশ্য হয়ে আছে। তবে শিখার কেমন কেমন যেন মনে হচ্ছিল সেখানে কোনো পাখি আছে এবং কেউ তাকে নজর দিয়ে দেখছে, কিন্তু শিখা তার লোকেশন ট্র্যাক করতে পারছে না, কারণ পাখিটি যেরকম বুদ্ধিমান এবং সেই সঙ্গে তার যেরকম ক্ষমতা আছে
ঠিক শিখারও সেই একই ক্ষমতা আছে। এই জন্য হয়তো শিখা সেই জিনিসগুলো ধরে ফেলতে পারছে। পাখিটি শিখাকে দেখে তখন ওখান থেকে সরে গেল, কারণ সে বুঝতে পেরে গিয়েছে যে এই জিনটিও সেই একই ক্ষমতার অধিকারী, যে ক্ষমতা তারও আছে। গুহার ভেতরে আগুন জ্বলছে। বৃদ্ধা সেই মহিলাটি এখনো এই গুহার ভিতরে বসে কি করছে সেটা বুঝে উঠতে পারছে না এখানকার দলের লোকজন। ইউসুফ বৃদ্ধ লোকের পেছন পেছন যেতে শুরু করলো। গুহার ভিতরে ঢুকতে তারা আগুন জ্বালালো। আগুন জ্বালিয়ে মশাল নিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে। অনেকটা পথ পেরোতে হবে। বৃদ্ধ লোকটি তাই বলল। বৃদ্ধের বয়স এত, তার একদম খুঞ্জুরে বুড়ো টাইপ হয়ে গিয়েছে। এখনো তার যে ক্ষমতা বা শক্তি তা এখনকার ইয়াং জেনারেশন বা জিন যারা আছে তাদেরও হয়তো নেই। বৃদ্ধা তখন ভিতরে এগিয়ে গেল। অনেকটা পথ যাওয়ার পর সেখানে খেয়াল করলো একটা ছোট্ট খাল রয়েছে। খালের ওই পারে একটা ছোট্ট সিংহাসনের মতো জায়গা, এবং সেই জায়গার উপরে পাথরে খরস্রোতা নদীর উপর বসে আছে এক অন্ধ বৃদ্ধ, এবং সেখানে বসে সে কোনো কিছু একটা করছে। বেশ খানিকক্ষণ পর সেই বৃদ্ধ লোকটি বৃদ্ধাকে বললেন, কি ব্যাপার, তুমি কেমন আছো? বহু বছর পর তোমার সঙ্গে দেখা হলো। তখন বৃদ্ধা বললেন, কে? ও তুমি তুমি আমার খোঁজ পেলে কিভাবে? বৃদ্ধ তখন বলল, তোমার খোঁজ পাওয়া কি খুব কঠিন বিষয় নাকি? আমি এখন রাজকর্মচারী, রাজের অন্যান্য সকল জায়গায় কাজ করি, আর মূল ব্রাজিলের যে মূল কিংডম আছে সেখানে কাজ করি। আগে তো এখানে অন্যান্য সকল ফালতু জিনেদের বসবাস ছিল, ক্যান্টিলিয়া আর অন্যান্য সকল জিনেদের। কিন্তু একটা খবর আছে। খবরটা হচ্ছে আমাদের বিশ্বের মূল সম্রাট ইকবালকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। বৃদ্ধ লোকটি তখন বললেন, কি বলছো? ইকবালকে আবার কে ধরে নিয়ে গেল? বৃদ্ধ লোক তখন বললেন, আর কেউ নয়, মেফো। মেফো আলকিসে সেই বইটি উদ্ধার করতে পেরেছে, এবং সেই বইটি সে নিয়ে মহাশক্তি উদ্ধার করে সে পালিয়েছে ব্রাজিলের দক্ষিণ অঞ্চলে। দক্ষিণ অঞ্চলের নাম শুনতেই বৃদ্ধ তখন ভয় পেয়ে গেল। ভয়কে বলল, কি বলছো? দক্ষিণ অঞ্চলে? সে তো খুব ভয়ানক অঞ্চল, কিন্তু মেফো তার এত শক্তি হয়ে গিয়েছে? তখন বলল, হ্যাঁ, তার কাছে তো বই আছে। তখন ইউসুফ বলে উঠল, শুধু বই নয়, তার কাছে মাদাফা এবং আন্ডারগ্রাউন্ড কিংয়ের দেওয়ার শক্তি রয়েছে, এবং সব মিলিয়ে এতে এখন শক্তিশালী। সে একদম দক্ষিণ অঞ্চলের কোনো একটা জায়গায় গিয়ে ডেরা পেতেছে, এবং সেটা আমি জানি কোথায় গিয়েছে। কিন্তু তার খবর পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে ব্রাজিলের ভেতর দিয়ে ঢুকতে হবে। আম্মা, আপনি আমাকে বলুন যে আমরা ভেতর দিয়ে কীভাবে যাব? বৃদ্ধা মহিলাটি তখন ইউসুফকে দেখে বলল, তুমি নিশ্চয়ই যুবরাজ, তাই না? ইউসুফ বলল, হ্যাঁ, আপনি কিভাবে জানেন? তখন বৃদ্ধা বলল, যে তোমার ব্যাপারে আমি শুনেছি, এবং তোমার সঙ্গে এর আগেও আমার কথা হয়েছে। তখন তুমি সদ্য এখানকার যুবরাজ হয়েছ, আর আমি তখন কুরুলুস রাজ্যে গিয়েছিলাম। তখন তোমার সঙ্গে আনঅফিসিয়ালি কথা হয়েছিল, কিন্তু তুমি হয়তো আমাকে চিনবে না। যাই হোক, তোমার আব্বাকে যেখানে ধরে নিয়ে যাওয়া হয়েছে সেই জায়গা কোনো স্বাভাবিক জায়গা না বা সাধারণ জায়গা না। এই বিশ্বের সব থেকে ভয়ঙ্কর জায়গা হচ্ছে সেটি। সেখানকার আশেপাশে গেলেও তোমাকে সমস্ত গাছগুলো একদম খুবলে খাবে। শুধুমাত্র এক প্রকারের গাছ না, বহু প্রজাতির গাছ আছে। দেখে মনে হবে সাধারণ ফুল গাছ, তবে আচমকা তার ভেতর থেকে এমনভাবে তোমাকে একটা সুর বের করে গিলে খাওয়া হবে, তুমি টেরও পাবে না। তার ভিতরে ঢোকা মাত্রই তোমাকে এক ধরনের তরল বের করে তোমার শরীরকে গলিয়ে ফেলা হবে, আর তুমি সঙ্গে সঙ্গে সেখানে মারা যাবা। শুধুমাত্র গাছ নয়, গাছের ডালের যেসব ফুল ফুটে আছে, যেসব ফল আছে, সমস্ত জিনিসই মানুষ খেকো এবং জিন খেকো। তারা সামনে কাউকে পেলেই, শুধুমাত্র রক্তের ঘ্রাণ পেলেই হলো, তারা কাউকে ছাড় দেয় না। আর অদৃশ্য হয়েও সেখানে তুমি যেতে পারবে না, কারণ ওরা সঙ্গে সঙ্গে তোমার শরীরের ঘ্রাণ টের পেয়ে যাবে, এবং ঘ্রাণ টের পেয়ে যাওয়া মাত্রই তুমি ওদের থেকে বাঁচতে পারবে না। শিখা তখন বলল, আচ্ছা দাদি আম্মা, তাহলে আপনি এখান থেকে ফেরত এসেছেন কিভাবে? তখন সে বলল, সে এক লম্বা কাহিনী। আমি অনেকটা নিজের ভাগ্যের জোরে আর আল্লাহর একটা দয়া আমার উপর ছিল, সেজন্য আমি সেখান থেকে ফিরে আসতে পেরেছি। আসলে সেই সময়টা ছিল আজকে থেকে প্রায় 6 থেকে 700 বছর আগের ঘটনা। তখন আমি ওইখানে থাকতাম আর কি, ব্রাজিলের ওই সাইডটাতে। তো আচমকা একদিন রাত্রেবেলা আমার কিছু বকরি, যেগুলোকে আমি পালন করতাম, সেই বকরিগুলোকে ওইখানকার কিছু গাছ টেনে নিয়ে যায়। আমি সেই গাছের একটা ছাকল ধরে সেই গাছের মাথাটা কেটে ফেলি, এবং সেই গাছের একটা অংশ এই পাশে এসে পড়ে। গাছগুলোর প্রতি আমার ছিল ভীষণ রাগ, কারণ আমার কয়েকটা বকরি মাত্র ছিল। সেই বকরিগুলোকে ওরা এখান থেকে ধরে নিয়ে যাচ্ছিল, সেটা দেখে আমি সহ্য করতে পারিনি। আমি তখন সেই গাছের ভিতর যেটার মাথা কেটে ফেলেছি সেটা আমার শরীরের ভিতর প্রবেশ করাই, এবং প্রবেশ করে আমি সেই গাছের ভিতর দিয়ে যাই। এবং ওদের গায়ে এক ধরনের আঠা আছে, সেই আঠাটা যদি তোমার নিজের শরীরে তোমরা মাখাতে পারো, তবে হ্যাঁ, সেটা অবশ্যই নিষ্ক্রিয় আঠা। সক্রিয় সেই লালা বা আঠা যদি তোমাদের শরীরে লাগাও, তাহলে তোমার সঙ্গে সঙ্গে গলে মারা যাবে। ওদের শরীরে সেই নিষ্ক্রিয় আঠাগুলো তোমার শরীরে লাগবে। আমি তো এক প্রকার না বুঝেই সেই গাছটাকে
এক প্রকার ঢাল বানিয়ে সেই জঙ্গলের ভিতর ঢুকে পড়ি। ঢুকে পড়ার পর আমি কিছুক্ষণ পরে খেয়াল করি যে আমি নড়াচড়া করছি ঠিকই, গাছটা আমার এখানে নিরাপদে আমাকে ভিতরে ঢুকে নিয়ে গেল। আমি দেখতে পেলাম ততক্ষণে আমার বকরির মাংস টাংস খেয়ে হাড়গোড়রা আশেপাশে ফেলে রেখেছে। কিন্তু ততক্ষণে যে আমি জঙ্গলের ভিতর হারিয়ে গিয়েছি সেটাই আমি বুঝতে পারিনি, কারণ আমি গিয়েছিলাম আমার বকরি খোঁজার জন্য, কিন্তু জঙ্গলের ভিতরে আমি হারিয়ে গিয়েছি। আমি আশেপাশে সমস্ত জঙ্গল ঘুরে এদিক ওদিকে ঘুরতে লাগলাম, কিন্তু কোথাও আমি ফেরার রাস্তা পাচ্ছিলাম না। আমি কি করবো কিছু বুঝে উঠতে পারছিলাম না। এদিকে এই গাছটা বেশি দিন টিকবেও না, কারণ হচ্ছে সে মারা গিয়েছে, সে তার রুট থেকে পড়ে গিয়েছে। আর পড়ে যাওয়া মানে হচ্ছে সে কিছুদিনের মধ্যেই শুকিয়ে মারা যাবে এবং আমার গায়ের সেই তরলটাও শুকিয়ে যাবে। আর শুকিয়ে যাওয়া মাত্রই এখানকার যত গাছ, পশু পাখি এবং যারা আছে সকলে আমাকে খুবলে খাবে। আমার হাতে খুব বেশি দিন সময় ছিল না, হয়তো 2-3 দিনের মধ্যেই গাছটা নষ্ট হয়ে যেত এবং তখন আমার মৃত্যু নিশ্চিত ছিল। এবং মৃত্যু নিশ্চিত জেনে আমি এদিক ওদিকে হাঁটতে শুরু করলাম। প্রথম রাতে যা হয়েছে আমার সঙ্গে, প্রথম রাতে যখন আমি ভাবলাম যে এখান থেকে বের হতে পারবো না, তখন একটা গাছের গোড়ায় তখন বসলাম। সেই গাছটাও নড়াচড়া করছিল এবং তার ফুল ফলগুলো হয়তো আমাকে দেখতে পায়নি বা মনে করেছে এটা হয়তো অন্য গাছের ফুল ফল, সেই জন্য সে হয়তো কিছু বলেনি। আমি সেখানে বসেছিলাম, কিন্তু আমাকে খাদ্য জোগাড় করতে হবে। আমি সেখানে বসে আশেপাশে তাকাতে লাগলাম, কিন্তু আশেপাশের কোথাও কাউকে দেখতে পাচ্ছিলাম না। ঠিক সেই মুহূর্তে খেয়াল করলাম আমার সামনে দিয়ে এক 16 পাওয়ালা জন্তু এগিয়ে গেল এবং তার দেহ বিশাল, অনেকটা পোকার মতো। তাদের মুখটা এত বিশাল এবং তাদেরকে এরা কিছু করে না, কারণ ওদেরকে খেয়ে হজম করতে পারবে না। ওদের গায়ে এক ধরনের বিষ আছে যে গাছগুলো এই বিষগুলো খেলেই মারা যাবে, এই জন্য তাদেরকে কোনো ক্ষতি করে না। আরও কিছু জন্তু আছে যাদের বিশাল আকৃতির 6টা পা আছে এবং 6টা হাত আছে। শুধুমাত্র তাই নয়, তাদের চোখগুলো বিশাল আকৃতির এবং তারা এখান দিয়ে সামনে এগিয়ে গেল। আরেক আকৃতির বড় বড় ব্যাঙ আছে, সেই সঙ্গে এখানে এত বড় বড় মশা এবং সব ধরনের জন্তু আছে যারা খুব বিষাক্ত এবং ভয়ানক, এবং তারা টের পাওয়া মাত্রই আমাকে হয়তো খুবলে খেত। কিন্তু আমি সেখানে বেঁচে রয়েছি প্রায় 5 দিন যাবৎ ছিলাম। ভেতরে ঢোকার পর আমাকে হয়তো সকলে খোঁজাখুঁজি করেছে এবং ভেবেছে হয়তো মারা গিয়েছি, এই জন্য আমার আশা সকলে ছেড়ে দিয়েছিল। 3 দিন কোনো মতো এরকমভাবে পার করলাম। 4th দিনের মাথায় যখন আমি প্রায় মারা যাবো অবস্থা, এই কয়েকদিন আমি ওদের ফলমূল খেয়ে বেঁচেছি, কারণ একবার যদি গাছ থেকে ফল ছিঁড়ে ফেলা হয় তাহলে সঙ্গে সঙ্গে তারা মারা যায়, তারা আর বেঁচে উঠতে পারে না। সেহেতু ওইখান থেকে যে কোনো গাছের বাকল যদি একবার ছিঁড়ে ফেলা হয় তাহলে সে মারা যাবে, সে আর কখনোই ওই গাছে ফিরে যেতে পারবে না। আমি টুক করে সেই গাছের ফলগুলো ছিঁড়তাম এবং ছিঁড়ে সেই ফলগুলো খেতাম। যে ফলগুলো আমাকে খেত, গাছগুলো আমাকে খেত, সেই গাছের ফলগুলো আমি খেতে শুরু করলাম এবং খেয়ে বাঁচতে শুরু করলাম। 4th দিনের মাথায় আমি রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। ঠিক সেই মুহূর্তে আমার দেখা হয় বুদ্ধিমান গাছের সঙ্গে এবং সেই বুদ্ধিমান গাছটা আমাকে এখান থেকে বের হতে সাহায্য করে। জঙ্গলের প্রায় অনেকটা ভেতরে উত্তর সাইডে একটা গাছ আছে, গাছটার নাম বুদ্ধিমান গাছ। সে মানুষের সঙ্গে কিংবা জিনের সঙ্গে কথা বলতে পারে এবং ওইখানকার বেশিরভাগ গাছ আছে যারা কিনা সর্দারের অনুমতিতে যে কারোর সঙ্গে কথা বলতে পারে। তো আমি যখন আচমকা সেখানে গিয়ে ঠাস করে নিচে পড়ে যাই এবং পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে খেয়াল করি যে একটা গাছ আমাকে দেখে ফেলেছে এবং তার বড় আকৃতির সেই বড় ফুল দিয়ে যখন আমাকে খেতে যাবে, ঠিক সেই মুহূর্তে আমি তখন নিস্তব্ধ হয়ে যাই এবং বলি, আমাকে খেও না, আমি এখানে হারিয়ে গিয়েছি এই জঙ্গলের মাঝখানে। বুদ্ধিমান গাছটা তখন অবাক হয়, অবাক হয়ে বলে কি যে, তুমি একটা জিন হয়ে এত দূর পর্যন্ত আসলে কিভাবে? এই পর্যন্ত তো কোনো মানুষ আসে না। তাই বলে এসে সঙ্গে সঙ্গেই তাকে আমার পেটের ভিতরে, মানে তার পেটের ভিতরে আমাকে ঢুকিয়ে ফেলে। কারণ হচ্ছে তার পেটে একটা জায়গা আছে এক কর্নারে, সেখানের মাঝখানে আমাকে লুকিয়ে ফেলে, কারণ অন্য গাছ যদি আমার রক্তের ঘ্রাণ পায় সঙ্গে সঙ্গে তারা আমাকে খেয়ে ফেলবে। এবং সেই মুহূর্তে তার গায়ের কিছু নিষ্ক্রিয় লালা আমার শরীরে লাগিয়ে দেয় এবং লাগানো মাত্রই অন্যান্য গাছগুলো তখন আমাকে আশেপাশে শুকিয়ে ওখান থেকে চলে যায়, কারণ তারাও টের পেয়েছিল যে আমি এখানে আছি। তখন সেই বুদ্ধিমান গাছ আমার সম্পর্কে জিজ্ঞেস করে যে, তুমি এই পর্যন্ত কিভাবে আসলে? বুদ্ধিমান গাছের এই কথা শুনে আমি তখন বললাম, আমি আসলে আমার বকরি যারা কিনা এই গাছগুলো খেয়ে ফেলেছে তাদেরকে খুঁজতে এসেছিলাম, কিন্তু এই শুকনো ডালের ভিতরে করে এসেছিলাম, এই ফুলের ভিতরে করে। ফুলটা মরে গিয়েছে আরো 5 দিন আগে, সে শুকিয়ে গিয়েছে, এই জন্য হয়তো ওরা আমাকে টের পেয়ে গিয়েছে। সেই বুদ্ধিমান গাছটি বলল, বুঝতে পেরেছি, তবে বিষয় হচ্ছে তুমি এখানে এসেছো, তোমার রক্তের ঘ্রাণ হয়তো আমাকে খেতে বাধ্য করছে, কিন্তু আমি তোমাকে খাবো না, কারণ তুমি এখান পর্যন্ত যেহেতু সার্ভাইভ করে এসেছো সেহেতু বাকিটা পথ তোমাকে যেতে পারবা। তোমাকে যাওয়ার আমি রাস্তা বলে দিচ্ছি এবং তুমি এদিক দিয়ে যাবা। তুমি এদিক দিয়ে ফেরত যেতে পারলে তুমি এখান থেকে বের হতে পারবা। আমি তোমার গায়ে কিছু নালা লাগিয়ে দিচ্ছি, তুমি এই সোজা শুধু হাঁটতে শুরু করবা, কারোর কোনো কথা শুনবা না। অনেকে তোমাকে পেছন দিয়ে ডাকা শুরু করবে, কিন্তু কারোর ডাক তুমি শুনবা না, কারণ এই সমস্ত গাছ তোমাকে খাওয়ার জন্য হামলে পড়বে।
তুমি এই লালা যতক্ষণ তোমার গায়ে থাকবে, যতক্ষণ না পর্যন্ত না শুকাবে, তুমি নিরাপদে থাকবে। তুমি এই সোজা একদম চোখ বন্ধ করে শুধু দৌড়াতে শুরু করবা। আর যত নদী নালা যা কিছু আছে সমস্ত কিছু উপেক্ষা করে সাইড দিয়ে উপর দিয়ে যাওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? তোমার আধা দিন সময় লাগবে। আর তোমার গায়ে আমি যে লালি আমার খেয়ে দিয়েছি সেটা অন্ততপক্ষে একদিন লাস্ট করবে। সেহেতু এই সময়ের মধ্যে তুমি চলে যেতে পারলে বেঁচে যাবে। আমি চাই তুমি নিরাপদে ফিরে যাও। আমি কোনো মানুষকে অথবা কোনো জিনকে খেতে চাই না। আমাদের আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছেন এই জঙ্গলে খাওয়ার জন্য। এখানে কেউ আসেও না, কিন্তু আমাদের জঙ্গলের পাশের কিছু গাছ আছে, তারা খুবই ধূর্ত এবং বেয়াদব। তারা এই সংখ্যার প্রাণী এবং অন্যান্য কিছু খেয়ে বাঁচে এবং তাদের লালসাই ওইটা। রক্তের ঘ্রাণ পেলে তারা আর শান্ত থাকতে পারে না। ওই ব্রাজিলের জঙ্গলের অধিকাংশ প্রাণী ওরা খেয়ে বাঁচে। তবে আমি সেরকম না, তুমি দ্রুত যাও। তাই বলে তার শরীর থেকে এক ধরনের লালা পুরো আমার গায়ের উপর বমি করে দেয় এবং সেটা আমার গা পুরো ভিজে যায়। গন্ধটা খুব বিঘুটে ছিল, কিন্তু এটা আমার প্রাণ বাঁচাবে। আমি তখন সেখান থেকে আসি। ঠিক সেই মুহূর্তে আমি খেয়াল করি একটা পাখি, যার কিনা 4টা ডানা এবং উপরে 4টা নিচে 4টা ডানা রয়েছে এবং সেই সঙ্গে তার চোখ অনেকগুলো। সে তখন আমার সামনে আসে, এসে আমাকে বলে, তুমি আমার সঙ্গে আসো, আমি তোমাকে পথ দেখাচ্ছি। সম্ভবত ওই ভালো গাছটা পাঠিয়েছে, যার নাম ছিল হচ্ছে বুদ্ধিমান গাছ। সে আমাকে নিজেই বলেছে। বুদ্ধিমান গাছ তখন সামনে এগিয়ে গেলে পাখিটা এসে বলে কি যে আমাকে বুদ্ধিমান গাছ পাঠিয়েছে, তুমি দ্রুত আসো। আমি তখন সেই পাখির পেছন পেছন আসতে শুরু করি এবং অনেকটা দৌড়ানোর পর আচমকা আমি বাইরে আলোর দেখা পাই। ওই জঙ্গলে কোনো আলো ছিল না, শুধু অন্ধকার আর অন্ধকার। আর রাত্রেবেলা হলে আলো জ্বলতো বিভিন্ন গাছের গায়ে এবং সেই আলোগুলো চারদিকের পরিবেশ দেখিয়ে দিত আমাদের। আমি সেখান থেকে বাইরে বেরিয়ে আসি। এসে তারপর আমি সত্যি জোরে চিৎকার করে কান্না করতে শুরু করি। আমার চিৎকার শুনে ওইখানকার গাছগুলো তখন আমার দিকে তেড়ে আসে, কিন্তু তারা আমার পর্যন্ত পৌঁছাতে পারেনি। পাখিটা তখন বলল, তুমি ফিরে যাও, আর কখনো এখানে আসবে না। এবং আমি তখন সেখান থেকে প্রাণ নিয়ে ফিরে আসি। আমাকে বুদ্ধিমান গাছটা বলেছিল ওইখান থেকে ফেরার পর আমি নাকি চোখে দেখতে পারবো না, কারণ ওই লালা আমার শরীরে এবং চোখে লেগেছে, যেটা কিনা আমাকে নিষ্ক্রিয় করে দিবে। ওইখান থেকে আসার পর সত্যি আস্তে আস্তে আমার চোখের দৃষ্টি আমি হারিয়ে ফেলি এবং আমি তখন অন্ধ হয়ে পড়ি। ওইখানে অভিশপ্ত একটা জঙ্গল, ওইখানে আপনারা যায়েন না। যদি যান তাহলে কখনো ফিরে আসতে পারবেন না সেই অভিশপ্ত জঙ্গল থেকে, এবং আসার পর আপনারা নিশ্চিত রূপে অন্ধ হয়ে যাবেন, সেখান থেকে ফিরতে পারবেন না। আর এরপরও যদি আপনারা যেতে চান তাহলে যেতে পারেন। সেই মুহূর্তে সেখানে একটা শব্দ হলো বাইরে। শিখা তখন বলল, আমি টের পেয়ে গিয়েছি, এখানে নিশ্চয়ই কোনো গুপ্তচর আছে যে কিনা আমাদের দেখার চেষ্টা করছে। শিখার সঙ্গে সঙ্গে এসে সেই পাখিটার গলা চেপে ধরলো, কারণ সে পাখিটাকে ধরে ফেলেছে এবং শিখা এতক্ষণ ওকে ধরার জন্য চেষ্টা করছিল। পাখিটা তখন ওকে ছাড়ার জন্য মিনতি করতে শুরু করলো। শিখা তখন বলল, তুই কে এবং তুই আমাদের উপর? ঠিক সেই মুহূর্তে শিখা মহিলার বর্ণনা শুনে পাখিটার সঙ্গে মেলাতে শুরু করলো। উপরে 4টা ডানা, নিচে 4টা ডানা, তার মানে তুমি সেই পাখি? তখন পাখিটা ওখানে থেকে বললো কি যে হ্যাঁ আমি সেই পাখি। সে কাশতে শুরু করলো, কারণ তার গলা ধরে ফেলেছিলাম। আর পাখি যে কথা বলতে পারে সেটাই সে বুঝে উঠতে পারছিল না। ইউসুফ তখন পাখিটার কাছে আসলো, শিখাকে বললো ওকে ছেড়ে দাও, ও ভালো পাখি। ও যেহেতু এই বৃদ্ধাকে বাঁচিয়েছিল, তার মানে ও আমাকেও সেই পথের সন্ধান দিতে পারবে। বলো বলো পাখি, তুমি আমাদেরকে কি সেখান পর্যন্ত নিয়ে যেতে পারবে? পাখিটি তখন বলে উঠল, আমি সেখান পর্যন্ত আপনাকে নিয়ে যেতে পারবো, কিন্তু সেখানে অনেক খতরা আছে এবং আপনারা সেখান থেকে জীবিত আসতে পারবেন কিনা আমি জানি না। আর ভালো এবং বুদ্ধিমান গাছটি আমাকে খবর নেওয়ার জন্য পাঠিয়েছে, সেজন্য আমি এসেছি। আমি বুদ্ধিমান গাছের কাছ থেকে খবর নিয়ে আসি, আপনারা প্রাসাদে ফেরত যান। সত্যি কথা আমি আসবো, আমাদেরকে ছেড়ে দিন। সেই মুহূর্তে ইউসুফ তখন বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তুমি বুদ্ধিমান গাছের কাছ থেকে খবর নিয়ে আসো। সেখানে কি চলছে এবং কেন চলছে সে বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে। তুমি দ্রুত যাও এবং গিয়ে সেখান থেকে খোঁজ নিয়ে আসো। খোঁজ আনলেই কেবলমাত্র আমরা সেখানে যেতে পারবো। সেই পাখিটি সেখান থেকে উড়ে গেল, উড়ে আসমানের উপর দিয়ে ভেসে ব্রাজিলের দক্ষিণের জঙ্গলের ভিতর ঢুকে গেল। ইউসুফ এবং তার দলবল তারা বৃদ্ধ লোকটিকে বলল যে আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে এই পর্যন্ত এনে খুব উপকার করেছেন। বৃদ্ধ লোকটি তখন বললেন, শোনো, আমি তোমার রাজ্যের আশপাশ দিয়ে অনেক ঘুরেছি। আমার যতটুকু ধারণা তোমার রাজ্যে এখন পর্যন্ত কিছু গুপ্তচর লুকিয়ে আছে, যারা কিনা মেফর হয়ে কাজ করে, এবং আমি কয়েকজনকে দেখেছি যারা কিনা ব্রাজিলের দক্ষিণের এদিকে গিয়েছে। সম্ভবত ওরা মেফর গুপ্তচর। আমার ধারণা তোমাদের কিছু দল যদি ওপর দিয়ে পাঠানো যায় তাহলে ওদেরকে ফলো করলে তোমরা পাবে, তোমরা সেটাই করো। ইউসুফ তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি সবসময় এই জঙ্গলের ওপরে একটা রাডার বসিয়ে রাখছি সেনা, যে কিনা এই বিষয় সম্পর্কে সমস্ত তথ্য আমাদেরকে দিবে। বৃদ্ধ লোকটিকে সে ধন্যবাদ দিয়ে সেখান থেকে উড়ে প্রাসাদের দিকে চলে আসলো। ইউসুফ এবং মাহাদি তখন উড়ন্ত অবস্থায় রয়েছে।
তারা রাজ্যের প্রায় কাছাকাছি চলে এসেছে। সেই মুহূর্তে সে মূল বড় প্রাসাদের কাছে আসলো, ব্রাজিলের দক্ষিণাঞ্চলে। সেখানে আসার পর ইউসুফ তখন বলল, তোমার যেসব সেনা আছে সমস্ত সেনাদেরকে ব্রাজিলের বর্ডারের আশপাশে সমস্ত জায়গায় খবর দাও এবং তাদেরকে বসিয়ে রাখো। ওরা কখন যায় সেই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আর পাখি ফিরে আসুক, পাখির যে তথ্য আমাদেরকে এখানে নিয়ে আসবে সেই তথ্য সম্পর্কে আমরা সমস্ত কিছু জানবো। আর জানা মাত্রই ওদেরকে আমরা পিছু করব। একদল নিচে দিয়ে যাবে, আরেকদল উপর দিয়ে যাব। সম্ভবত এরকম করলেই ওদেরকে আটক করতে পারবো। তা না হলে ওদের আসল লোকেশন বের করা আসলে খুব কষ্টকর হয়ে যাবে। কোরুলুস রাজ্য থেকে মেফোর একদল দূত আগেই ব্রাজিলের দক্ষিণ অঞ্চলে পৌঁছে গিয়েছে এবং তারা আসমানের উপর থেকে সেই অঞ্চলে এসে দাঁড়াতেই সেখানকার একটা দরজা খুলে গেল এবং উপর থেকে নিচের পুরো রাজ্য দেখা যাচ্ছে। তার মানে ইউসুফ খোঁজার আগেই তারা সেই দলবল নিয়ে মেফোর এই সরকার হাজির হয়ে গিয়েছে এবং সেখানে যে গুপ্তচর ছিল তারা খবর নিয়ে এসেছে। গুপ্তচর উপরের থেকে নিচে নামতেই উপরের গাছগুলো আবার একত্রে মিলিত হয়ে গেল। তার মানে বোঝা গেল যে উপর দিয়ে যে রাস্তাটা ওরা বের করেছে সেই রাস্তাটা শুধুমাত্র ওদের জন্য উন্মুক্ত। অন্য কেউ আসলে এই রাস্তা দিয়ে হয়তো প্রবেশ করতে পারবে না। সেই মুহূর্তে ইউসুফ বুঝতে পারলো যে ওই গুপ্তচরদেরকেই ওদেরকে খুঁজতে হবে এবং বৃদ্ধ লোকটি বেশ ভালো উপকারের কথা বলেছেন। আর খুব শীঘ্রই নিশ্চয়ই ওই ভালো পাখিটি ফেরত আসবে সেই ভালো গাছটির কাছ থেকে। সে বুদ্ধিমান গাছটি কি খবর দেয় সেটা খুব জানার জন্য ইউসুফ অপেক্ষা করে আছে। মেফোর দুধগুলো তখন নিচে নেমে হাঁটতে হাঁটতে সেই রাজদরবারের কাছে গেল। সেখানে মেফোকে সে পেল না। তারপর তারা চলে গেল মেফোর আন্ডারগ্রাউন্ড সেই রুমে যেখানে মেফো রয়েছে এবং সেখানে নানান ধরনের তন্ত্রবিদ্যা, মন্ত্রবিদ্যা এবং নানান ধরনের জিনিস সে খুলে বের করে পড়া শুরু করেছে। তার বুক থেকে বইটা বের করে সে পড়ছে। একত্রে তার বই কি লিখে গিয়েছে সেই বিষয় সম্পর্কে সমস্ত কিছু তার ভিতরে আইডিয়া আছে। এবং মেফো সেই জিনিসটার ভিতরে যখন বইটা খুলে দেখলো বেশিরভাগ জিনিসই তার ভিতরে নেই। কিছু কিছু পৃষ্ঠা ছেঁড়া এবং কিছু কিছু পৃষ্ঠা নষ্ট করে দেওয়া হয়েছে। তার মানে মেফো যা ভাবছে তা নয়। মেফো হয়তো ভাবছিল এর ভিতরে অনেক শক্তিশালী কোনো কিছু আছে যা কিনা তাকে শক্তিকে দিতে সাহায্য করবে। এর পরের পৃষ্ঠা উল্টাতেই মেফো খেয়াল করলো তার ভেতরে একটা লেখা রয়েছে এবং সেই লেখাটা তখনও নষ্ট হয়নি। আগের কিছু পৃষ্ঠা যেগুলো কিনা ইউসুফ পড়েছিল, ইকবাল পড়েছিল, সেই পৃষ্ঠাগুলো ভালো অবস্থায় রয়েছে এবং অক্ষত অবস্থায় রয়েছে, এগুলো নষ্ট করেনি। সে তখন সেই পৃষ্ঠাগুলো থেকে পড়তে শুরু করলো। পড়তেই বইয়ের ভিতর থেকে এক ধরনের জন্তু বের হতে শুরু করলো। তাদেরকে দেখতে অনেক ভয়ানক, মাথায় শিং এবং তারা খুব অন্যরকম ভাবে উড়তে পারে খুব দ্রুত গতিতে। তখন মেফো তাদেরকে বলল, তোমরা খুব শীঘ্রই এই রাজ্যের চারপাশে পাহারা দিতে শুরু করো। তোমরা এখন ব্রাজিলের দক্ষিণাঞ্চলে আছো, সে বিষয় সম্পর্কে জানো? সেখান থেকে প্রায় 7টা জিন বের হয়েছে। সেই জিনগুলো খুব শক্তিশালী এবং তারা কোনো কিছুই মানে না। তখন বলল কি যে, আপনি আমাদেরকে হুকুম করুন, এই বই যার কাছে থাকবে আমরা তার গোলাম। এই বলতেই মেফো তখন বলল, আচ্ছা ঠিক আছে, তোমরা এখনই এই ব্রাজিলের মানসিক জঙ্গলের ভিতর ঢুকে যাও এবং সেখানের ভিতরের খবর আমাকে এনে দিতে থাকো। ভিতরে কি কি আছে সমস্ত কিছু এনে দিতে পারবে? জিনগুলো তখন বললো, হ্যাঁ পারবো, এবং এটাতে আমরা পারদর্শী, আমরা পৃথিবীর যে কোনো কাজ করতেই পারদর্শী এবং আমরা সেটা পারবো। সেই দৈত্য জিনগুলো সেখান থেকে বেরিয়ে গেল এবং বেরিয়ে জানলা দিয়ে চারপাশ থেকে ছড়িয়ে যেতে লাগলো। ইকবাল এই জিনিসটাকে ছিঁড়ে রেখেছে। যে সমস্ত জিনিসগুলো আসলে মূলত ছেঁড়া যায় সেই সমস্ত জিনিসগুলোকে ছিঁড়ে ইকবাল নষ্ট করে দিয়েছে। আর যে বইয়ের যে অঞ্চল ছেঁড়া যাবে না সেই অঞ্চল সেরকম অক্ষত অবস্থায় আছে। এমনকি সেই অঞ্চলগুলো নষ্ট করা যাবে না। বইয়ের বেশিরভাগ পৃষ্ঠায় ছেঁড়া এবং নষ্ট করা, এবং সেটা ইকবাল নষ্ট করে রেখেছে। কিন্তু যেগুলো পারেনি সেগুলো হচ্ছে মহাশক্তিশালী, এবং এই শক্তিশালী জিনিসগুলোই মেফোকে হয়তো অনেক বেশি শক্তিশালী করে তুলেছে। মেফো আগে থেকে অনেক বেশি শক্তি অনুভব করছে। সে সেই পৃষ্ঠা উল্টানো মাত্রই সেখানে দুজন দূত এসে উপস্থিত হলো। বলল যে, মেফো মহারাজ, খবর আছে। খবরটা হচ্ছে মেফো মহল থেকে আসলে অনেকটা দূরে ইউসুফ এবং তার দলবল অবস্থান করছে, আর সম্ভবত তারা এখানে প্রবেশ করতে পারছে না। তারা আজকেই হয়েছে এখানে এসেছে, আর কোরুলুস রাজ্যে এখন আর কেউ অবস্থান করছে না। কোরুলুস রাজ্য সম্পূর্ণ ফাঁকা। হানিফা অসুস্থ, কারণ হচ্ছে তার শরীরে আপনার দেওয়া সেই কালো জাদু এমনভাবে কাজ করেছে যে তাকে ওইখান থেকে শিফট করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে আমাদের কোনো ধারণা নেই, আর সমস্ত বিষয় হচ্ছে এই পর্যন্তই আমাদের কাছে আপডেট আছে। মেফো তখন বলল, আচ্ছা ঠিক আছে, ইউসুফ তাহলে আমাদের সীমান্তের ডেরায় এসে বসে আছে। ও যত ডেরায় বসে থাকুক, ও কোনোভাবেই এখানে আসতে পারবে না, আর আমাদের সম্পর্কে কোনো খোঁজ নিতে পারবে না। তখন মেহু বলল, আচ্ছা ঠিক আছে দূত, তুমি তাহলে যাও, আমি দেখছি কি করা যায়। তাই বলেই মেফো তার পকেট থেকে এক ধরনের আলো দূতের দিকে ছুড়ে মারল। এটা হচ্ছে তাদের রিওয়ার্ড, যেটা তাদের শক্তি বৃদ্ধি করে।
সে ওইটা পেয়ে মেহফুকে শুকরিয়া জানালো। এখানে কোনো মুদ্রা বিনিময় হয় না, এখানে শক্তি বিনিময় হয়। এবং সে আরেক ধাপ শক্তিতে এগিয়ে গেল অন্যান্য জিনেদের থেকে। সে তখন সেখান থেকে বেরিয়ে আসলো। মেহফু তখন সেই বইটা ভাঁজ করে রেখে দিল তার বুকের ভিতরে। আবার মেহফু এই বইটার ভিতরে অনেক জিনিস খোঁজা বাকি আছে এবং বইয়ের ভিতরে অনেক রহস্য লুকিয়ে আছে। একটু একটু করে সেই রহস্য বের করতে হবে এবং বইয়ের শক্তি তার মধ্যে এখনো বিরাজমান। মেহফু সেখানে বসে বলল কি যে আমাকে সমস্ত তথ্য খুঁজে বের করতেই হবে এবং এই বইয়ের গভীর পর্যন্ত যেতে হবে। কিন্তু ইকবাল এই পৃষ্ঠাগুলোকে কি করেছে সে সম্পর্কে আমাকে জিজ্ঞেস করতেই হবে। মেহফু সঙ্গে সঙ্গে উঠে ইকবালের রুমের দিকে রওনা দিল, কারণ ইকবালের কাছ থেকে কৈফিয়ত নিতে হবে। মেহফু ইকবালকে নিয়ে এসে ভালোই করেছে। সম্ভবত এই তথ্যগুলো সে ইকবালের কাছ থেকে পাবে, আর নিশ্চয়ই ইকবাল এই বইয়ের তথ্যগুলো মুখস্থ করে রেখেছে। তা না হলে এই বইগুলো ও নষ্ট করে নিশ্চয়ই কোনো লাভ পাবে না। মেহফুর তাই ধারণা। ওই মেহফুর জায়গায় যদি কোনো জিন হতো তাহলে হয়তো তার এই বুদ্ধি আসতো না। কিন্তু মেহফু মানুষ এবং জিনের সম্মিলনে তৈরি এক মানুষ, যেরকমটা ইউসুফ, ঠিক সেরকম মেহফু, এবং তাদের শক্তি সমপরিমাণ। তাদেরকে হয়তো বুদ্ধি এবং অন্য শক্তিতে হারানো অনেকটা দুষ্কর। মেহফু তখন হাঁটতে হাঁটতে চলে গেল ইকবালের রুমের দিকে। হানিফাকে মানুষের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সালমান এবং মারিয়া হানিফাকে এনে আইসিইউতে ভর্তি করেছে। এখানকার ভেন্টিলেটর সার্ভিস তাকে বেশ ভালো সুবিধা দিচ্ছে। হানিফার শ্বাসকষ্ট এবং শ্বাস নিতে সমস্যা হচ্ছিল, কিন্তু সেখান থেকে ফেরত আসার পর এখানে বেশ খানিকটা স্টেবল আছে। অনেকক্ষণ অবজারভেশনে ছিল সে এবং এখন সুস্থ আছে। এখানকার চিকিৎসকরা তার পালস খুঁজে পাচ্ছে না, এমনকি তার হার্ট বাম পাশে, ডান দিকে রয়েছে। মানুষের সাধারণত বাম পাশে থাকে, কিন্তু তার হার্ট হচ্ছে ডান দিকে, আর তোর শরীরের ফাংশন ডাক্তাররা কিছুই বুঝতে পারছে না। সালমান তখন ডাক্তারকে এক চেম্বারে ডাকলো, বলল কি যে আমাদের যে মূল যে কোম্পানির মালিক আছে বা এমডি আছে, এমডির নাম কি? ডাক্তার তখন বললেন যে ইকবাল। সে ডাক্তারকে বলল, ইকবাল কোথায় থাকে সেটা কি আপনি জানেন? ডাক্তার বলল, না, ইকবাল কোথায় থাকে আমি জানি না। তখন সঙ্গে সঙ্গে মারিয়া বলল, আমি কি জানেন, আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ধরুন একটা পুরো বিশ্বের রাজা, সে রাজার চাচাকে এখানে নিয়ে আসা হয়েছে চিকিৎসা করানোর জন্য। তখন কি আপনি কি রাজা চাচাকে বাঁচাবেন, নাকি তার সম্পর্কে যাচ করতে শুরু করবেন? তার হার্ট এই পাশে, তার পালস অন্যদিকে, তার শরীরের গঠন অন্যরা, সেটা খোঁজ করবেন আপনি। ডাক্তার তখন বলল, আমি অবশ্যই সেটা করবো না, আগে চিকিৎসা করব। তো মারিয়া তখন বলল, আপনি তো সেটাই করছেন। আপনি একটা পুরো বিশ্বের রাজার যে চাচা আছে সেই চাচার চিকিৎসা করবেন, তাহলে এত কথা বলছেন কিসের জন্য? তাকে সুস্থ করে তুলতে পারবেন কিনা সেটা বলুন। ডাক্তার তখন বলল, হ্যাঁ তা তো পারবই, তিনি তো এখন অনেকটা সুস্থই আছে। আগামীকালকে তাকে আইসিইউতে বের করে আপনি স্বাভাবিক কেবিনে শিফট করতে পারবেন। তবে তার শরীরের ফাংশন দেখে আমি অবাক হচ্ছি। তার একটা এক্সরে বের করেছি আমি, তার এক্সরে রিপোর্ট বেশ অন্যরকম এসেছে। তার হাড়গুলো সাধারণ মানুষের বডির সাথে মিলে না, আর তাছাড়া তার হার্ট অন্য পাশে, অন্যদিকে পাম্প করে। তার শরীরের গঠনতন্ত্র অন্যরকম। এটা দেখে আমি একটু অবাক পেয়েছি। তখন সালমান কাছে এসে বললেন, আসলে শুনুন, আমি আপনাকে সত্যি কথা বললে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, তিনি হচ্ছে ইকবালের চাচা, মানে হচ্ছে আমাদের এমডির চাচা। এবং ইকবাল হচ্ছে কি এখন জিন সাম্রাজ্যের সম্রাট, এবং সেটা এখন না। আপনি কি কখনো আপনার এমডিকে দেখেছেন? তিনি মানুষের জগতে থাকেন? তিনি থাকেন না, অন্য জায়গায় থাকেন। এবং এ হচ্ছে তার চাচা। তার মানে হচ্ছে ইনি একটা জিন, তিনি কোনো মানুষ না, আর আপনি জিনের চিকিৎসা করছেন। এটা বলতেই ডাক্তার ভয় পেয়ে গেল। ভয় পেয়ে বলল কি যে শুনুন, আপনার ক্যারিয়ার বাঁচাতে হলে অবশ্যই না চিকিৎসা করতে হবে, আর এই কথা বাইরে কোথাও ছড়ানো যাবে না। আপনার অনেক ভালো ক্যারিয়ার আছে, আপনাকে আমাদের হাসপাতালের সিভিল সার্জন বানিয়ে দিব, ঠিক আছে? আপনি কোনো চিন্তা করবেন না, আপনি করুন। দরকার হলে এই জেলার সিভিল সার্জন আপনাকে বানিয়ে দিব, আপনি আগে এনার চিকিৎসা করুন। ডাক্তার তখন বললেন, আইডিয়া খারাপ না। অবশ্যই শুরুতে ভয় পেয়েছিলাম, জিনের চিকিৎসা কখনো করিনি, তবে দেখি করলে আমার নামে নিশ্চয় অন্য ডিগ্রি বসবে। তখন সালমান বলল, হ্যাঁ এই তো বুঝেছেন, আর হাসপাতাল তো আমাদের, তাই না? আর আপনি জানেন যে আমি বর্তমানে রানা গ্রুপের সিইও, তো সেই হিসাবে সিইওর কথা তো শুনতে হবে, তাই না? সে তো এই কথা যেন বাইরে না যায়। ঠিক আছে, আপনাকে আমি ক্লিয়ার করে বলে নিলাম। ডাক্তার চোখ তখন অবাক হয়ে আছে। তিনি তো কখনো জিন দেখেননি। তিনি বাইরে থেকে হানিফার দিকে তাকিয়ে আছে। সত্যি আদতে একটা জিন, এবং জিনের দিকে তাকিয়ে সে অবাক হয়ে আছে। সে জীবনে কখনো জিন দেখেননি। জিন দেখতে কেমন? নিশ্চয়ই হানিফার মতো। ইউসুফ তখনও ব্রাজিলের দক্ষিণের সেই জঙ্গলের প্রাসাদের মধ্যে দাঁড়িয়ে আছে। তার সঙ্গে কেউ নেই। সে নিজে একটা রুমের ভিতরে দাঁড়িয়ে সমস্ত কিছু পর্যবেক্ষণ করছে, কারণ তার ঘুমানোর সময় নেই। তাকে পর্যবেক্ষণ করে সমস্ত তথ্য বের করে আনতে হবে।
সে রাতের অন্ধকারে রুম থেকে বেরিয়ে গেল এবং বেরিয়ে ব্রাজিলের দক্ষিণের সেই বর্ডারের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। সেখানে কিছু মানুষকে এবং জিনকাকো গাছ ইউসুফকে ধরার চেষ্টা করছে, কিন্তু ইউসুফ যখন একটু একটু করে এগিয়ে গেল তার এবার মধ্যে থেকে এক ধরনের আলো বের হচ্ছে। সে আলো দেখে কিছু গাছ ভয়তে তার মুখ ছিটকে নিল। ইউসুফ তখন বুঝতে পারছে যে নিশ্চয়ই এর ভিতরে কোনো শক্তি আছে, যে শক্তি ওদেরকে আমার কাছে আসতে দিচ্ছে না। ইউসুফ তখন সেই জঙ্গলের কাছাকাছি পৌঁছে গেল। সেখানে থাকা একটা গাছ তখন ইউসুফকে দেখে পাশ থেকে সরে গিয়ে জায়গা বের করে দিল। তার মানে বোঝা যাচ্ছে ইউসুফ এই জঙ্গলের ভিতরে বিনা শর্তে গাছদেরকে ওইখান থেকে সরিয়ে সে প্রবেশ করতে পারবে। ইউসুফ জঙ্গলের ভিতরে পা রাখলো। জঙ্গলটা পুরো অন্ধকার এবং ভয়ানক। ইউসুফ তার ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু তার আগানো বেশি খানিকটা স্থায়ী হলো না। একটা 6 পদওয়ালা জন্তু এবং বিশাল কুষ্ঠির দেখতে বিরাট আকৃতির একটা ব্যাঙ দূর থেকে তাকে টেনে তার জিহ্বা দিয়ে তার পেটের ভিতরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। ইউসুফ একটা গাছ ধরে আটকে আছে এবং সেই ব্যাঙের জিহ্বাটা তখন ইউসুফকে টেনে নিয়ে তার পেটের ভিতরে নিয়ে যাওয়ার সংকল্প করছে। তারপর গাছের কিছু ফুল ইউসুফকে এসে ঝাপড়ে ধরার চেষ্টা করছে, কিন্তু এবার আলো যতক্ষণ জ্বলজ্বল করছে ততক্ষণ সেই গাছগুলো তার কাছেও যেতে পারছে না। এবার আলো জ্বলছে নিভছে, এর ভিতরে সবসময় অন্ধকার থাকে এবং সূর্যের আলোও পৌঁছায় না। ইউসুফের এবার সম্পূর্ণ চার্জ আছে এবং এই চার্জ দিয়ে সে বেশ কিছুদিন চলতে পারবে। আর তার যদি আলোর প্রয়োজন হয় সে উড়ে একটু উপরে গেলেই সূর্যের আলো দেখা পাবে। সেই ব্যাঙটা তাকে প্রায় পেটের ভিতরে নিয়ে যাবে। একটা লাফ দিতেই ব্যাঙটা যেন আরও শক্তি খাটিয়ে তাকে তার গালের ভিতরে প্রায় ঢুকিয়ে মুখটা বন্ধ করে ফেলল। ইউসুফ ব্যাঙের মুখের ভিতরে রয়েছে। এত বিশাল বড় আকৃতির ব্যাঙ সে কখনো দেখেনি। ব্যাঙটা নিশ্চয়ই বেশ ভয়ঙ্কর ব্যাঙ এবং ইউসুফ তার ভিতরে খুব চেষ্টা করছে ব্যাঙটাকে তার মুখ থেকে বের হয়ে বাইরে আসার জন্য, কিন্তু ইউসুফ শত চেষ্টা করেও সেটা থেকে বের হতে পারছে না। আকাশের জ্যোৎস্না তখন ভেসে আছে। মাহাদি এবং শিখা সেখানে দাঁড়িয়ে আছে। শিখা মাহাদিকে বলল, আচ্ছা মাহাদি, আমরা কি সত্যি এখান থেকে জিনিসটা বের করতে পারবো? আর কি হবে যদি আমরা বের করতে না পারি? ইউসুফ নিশ্চয়ই সেটাই চিন্তা করছে। মাহাদি তখন বলল, আমি ইউসুফকে চিনি। ইউসুফ নিশ্চয়ই এখন তার নিজের রুমে নেই, নিশ্চয়ই কোথাও খোঁজাখুঁজি করছে। শিখা তখন তার কাছাকাছি এসে উপস্থিত হলো। তখন শিখাকে বলল যে, কি ব্যাপার, এত কাছে আসছো কিসের জন্য? মাহাদি তখন বলল যে, তুমি একটু দূরে যাও, তোমার তো লক্ষণ ভালো লাগছে না। শিখা তখন বলল, হ্যাঁ, তুমি কালকে তোমার রুমে রাখার জন্য আমাকে কত কিছু করেছিলে, আর আজকে তোমার কাছে আসছি বলে। তারা একে অন্যের কাছাকাছি সরে গেল। নিশ্চয়ই শিখা লজ্জা পেয়েছে। তখন আচমকা একটা চিৎকারে মাহাদির কানে ভেসে আসলো। মাহাদি তখন বুঝতে পারল তার বন্ধু ইউসুফ বিপদে রয়েছে। ইউসুফের কক্ষে গিয়ে দেখলো সেখানে ইউসুফ নেই। শব্দটা যেদিক থেকে ভেসে আসলো মাহাদি সেদিকে উঠতে শুরু করলো। শিখা তার পেছন পেছন যাচ্ছে। সে অনেক দূর থেকে ইউসুফের সেই চিৎকার শুনতে পেয়েছে, কারণ তার বন্ধুর সঙ্গে তার একটা অন্যরকম আত্মিক সম্পর্ক আছে। তখন মাহাদি বুঝতে পারল নিশ্চয়ই তার কোনো বিপদ হয়েছে। শিখা তার পেছন পেছন যেতে শুরু করলো। মাহাদিও খুব দ্রুতগতিতে দক্ষিণে সেই জঙ্গলের দিকে উড়ে যাচ্ছে। প্রিয় দর্শক, জিনের দুনিয়া সিজন 5 এপিসোড নাম্বার 16 এখানেই শেষ। 17 নম্বর এপিসোডও কী হবে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সকলে জানাচ্ছি ধন্যবাদ। এতক্ষণ কোয়ান্টিমে আরজি ইমরান আমাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স। মেগাবক্সের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।